ট্রানজিশনাল সেলও থাকে, ঠিক আছে, এপিথেলিয়াম থাকে। তো এটা তোমার কাভারিং মানে খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো এই জিনিসটা, সেটা হচ্ছে এডিনয়েডে কোনো ক্রিপস থাকে না, কোনো ক্যাপসুল থাকে না, এই জিনিসটা মনে রাখতে হবে। টনসিলার যেমন এখানে থাকে কিছু, এখানে কোনো ক্রিপস থাকে না, টনসিলে ক্রিপস থাকে না, প্যালেটান টনসিলে বলেছিলাম না আমরা। জি স্যার। এবং টনসিল হচ্ছে ক্যাপসুলেটেড, কিন্তু এডিনয়েড আনক্যাপসুলেটেড, কোনো ক্যাপসুল থাকে না। এই দুইটা জিনিস তোমাদেরকে আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি যে দুইটার মধ্যে ডিফারেন্স কি। দুইটাই তো টনসিল, টনসিলার টিস্যু। ওটার মধ্যে, ঠিক আছে, ক্রিপস থাকে না, ছোট ছোট যে ক্রিপস থাকে, ক্রিপস থাকে না এবং কোনো ক্যাপসুল থাকে না, ঠিক আছে। জি স্যার। তো এডিনয়েডের এটা কি হয় বলতো, কখন কখন এডিনয়েডস নাসোফ্যারিঞ্জিয়াল টনসিলটা বড় হয়? বড় হইলেই কিন্তু এটাকে সাধারণত এডিনয়েডস বলা হয়, ঠিক আছে, বা এনলার্জ এডিনয়েড বলা হয়। তো এই এডিনাল টিস্যু কিন্তু সবসময় থাকে, বাচ্চা বয়সেই থাকে, ফ্রম দি বার্থ, প্রেজেন্ট এট বার্থ। কিন্তু ফিজিওলজিক্যাল যে এনলার্জমেন্টটা, যেটা সিমটম প্রডিউস করতে পারে, সেটা আসলে শুরু হয়, হ্যাঁ, 6 বছর বয়সে, 6 years, and then tends to atrophy at puberty and almost completely disappears by the age of 20. 20 বছর বয়সে একেবারে ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যায়, ঠিক আছে। সাধারণত 6 বছর পর্যন্ত এটা বড় হয়, 6 বা 7, ছোটবেলাতেই থাকে, কিন্তু এটা আস্তে আস্তে বড় হয়, বড় হয়, বড় হয়ে 6 অথবা 7 বছর পর্যন্ত সাধারণত বাড়ে। অনেক সময় আমরা বেশি এজেও কিন্তু পাই, সেটাই অ্যাবনরমালিটিস। আর কিন্তু সাধারণত 6-7 বছর পরে ফিজিওলজিক্যালি যেটা হলো সেটা, হ্যাঁ, এটা পিউবার্টিতে আস্তে আস্তে ছোট হইতে থাকে and almost completely disappears by the age of 20. তো এটা ব্লাড সাপ্লাই কি, তাহলে এটা মনে থাকবে তো না? জি স্যার। জি স্যার। এই কথাটা মনে থাকবে তো, যে বাচ্চা বয়সেই কিন্তু থাকে এবং এটা ফিজিওলজিক্যাল এনলার্জমেন্ট হতে থাকে বা বাচ্চা বয়সের পর থেকে। তারপরে এটা 6-7 বছর পর্যন্ত সাধারণত ইয়ে হয় এবং পিউবার্টি পর্যন্ত, মানে পিউবার্টিতে এটা ছোট হইতে থাকে। ছোট হইতে হইতে 20 বছর, সাধারণত 20 বছরের মধ্যে এটা ডিসঅ্যাপিয়ার্স হয়ে যায়, হ্যাঁ। তাহলে এটার কোনো ক্যাপসুল থাকে না এবং ক্রিপস থাকে না। আচ্ছা, এটা ব্লাড সাপ্লাই কি বলতে পারো কি? অনেক সময় জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এটাতে ফেসিয়াল আর্টারি থেকে ব্রাঞ্চ আসে এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকেও ব্রাঞ্চ আসে। ফেসিয়াল আর্টারির অ্যাসেন্ডিং প্যালেটাইন যে ব্রাঞ্চ আছে, সেটা থেকে এরা ব্লাড সাপ্লাই শুধু একটা থেকে পায় না কিন্তু, এবং অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আবার ম্যাক্সিলারি আর্টারি থেকেও একটা ব্রাঞ্চ পায়, ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, ঠিক আছে। মেইনলি আসে ফেসিয়াল থেকে আর এক্সটার্নাল অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে, ঠিক আছে। জি স্যার। মনে থাকবে তো? আচ্ছা, এখানে ইয়ে কি বলতো, পেইন হইতে পারে এই এডিনয়েড থেকে? হুম, হইতে পারে কিন্তু, কারণ এটাতে কিন্তু নার্ভ সাপ্লাই আছে। নার্ভ সাপ্লাই ইউজুয়ালি কি ক্যানিয়াল নার্ভ 9 এবং 10 থেকে হয়, ঠিক আছে। 9 এবং 10, ঠিক আছে। তো এটা থেকে রেফার্ড পেইন কোথায় হইতে পারে? এডিনয়েড, এডিনয়েডাইটিস হলে রেফার্ড পেইন কানে আসতে পারে, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। তাহলে 9 এবং 10 থেকে আমার একটা এটা কোয়েশ্চেন ইয়ে ছিল। পায়। হ্যাঁ, বলো।
স্যার এখানে পেইনটা কি ইনফ্লামেশন হলেই হবে না এনলার্জড অ্যাডেনয়েডের ক্ষেত্রেও হবে? এনলার্জ এডিনয়েডের ক্ষেত্রে না, এডিনাইড এডিনয়েডাইটিস এর ক্ষেত্রে হবে। হ্যাঁ, ইনফ্লামেশন বা ইনফেকশন হলে তখন হবে। জি স্যার, থ্যাংক ইউ। আর এনলার্জ হইলে তখন তো তুমি হবে, ওই যে অন্যান্য সিম্পটম গুলো প্রডিউস করবে। ঠিক আছে? আচ্ছা, এখন এটিওলজি কি এডিনয়েডস এর? এনলার্জ নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল এডিনয়েডস এর কি এটিওলজি বলো তো? Is it usually is a subject to physiological enlargement in childhood? Physiological, ঠিক আছে? Certain children have a tendency to generalized lymphoid hyperplasia in which adenoids are also take part. কিছু কিছু বাচ্চাদের সাধারণত জেনারেলাইজড লিম্ফোএডিনোপ্যাথি থাকতে পারে, হ্যাঁ, হাইপারপ্লাসিয়া হয়। তো এটা পার্ট অফ সেই জেনারেলাইজড লিম্ফয়েড হাইপারপ্লাসিয়ার পার্ট হিসাবেও কিন্তু এডিনয়েড বাড়তে পারে। আর এটা সাধারণত সাবজেক্ট টু ফিজিওলজিক্যাল এনলার্জমেন্ট, বললাম না যে সাধারণত ৬-৭ বছর পর্যন্ত এটা ফিজিওলজিক্যালি বাড়তে থাকে। তো এটা কখন প্রডিউস করবে সিম্পটম? যখন অনেক বড় হয়ে যায়। ঠিক আছে? যখন যে নেজোফেরিংস এর, হ্যাঁ, এয়ারওয়ে অবস্ট্রাকশন করবে, তখন এটা সিম্পটম প্রডিউস করবে, তখন তোমার ট্রিটমেন্ট লাগবে। আচ্ছা, রিকারেন্ট অ্যাটাক আর এছাড়াও কিছু এটিওলজি আছে, সেটা হলো যদি বাচ্চাদের, হ্যাঁ, রিকারেন্ট হিস্ট্রি অফ রিকারেন্ট অ্যাটাকস অফ রাইনাইটিস, সাইনোসাইটিস, ক্রনিক টনসিলাইটিস এগুলি যদি থাকে, তাহলে কি হয়? এটার সাথে পাশাপাশি এডিনয়েডাইটিস এবং হাইপারপ্লাসিয়া হইতে পারে, মানে এডিনয়েডের ইনফেকশন এবং হাইপারপ্লাসিয়া হইতে পারে। আরেকটা ইটিওলজি আছে, সেটা হলো অ্যালার্জি। অ্যালার্জি, হ্যাঁ, অ্যালার্জি অফ দি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মে অলসো কন্ট্রিবিউট টু দ্য এনলার্জমেন্ট অফ এডিনয়েড। তাহলে এটিওলজি কি কি হতে পারে? হ্যালো? ফিজিওলজিক্যাল হতে পারে চাইল্ডহুডে, এরপর হুম, হচ্ছে রিকারেন্ট অ্যাটাকস অফ রাইনাইটিস, সাইনোসাইটিস, টনসিলাইটিস, হুম। অ্যালার্জি। আরেকটা আরেকটা হলো কোনো বাচ্চাদের যদি জেনারেলাইজড লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া থাকে, এটার পার্ট হিসাবে হইতে পারে। আরেকটা লাস্টলি যে বললাম, অ্যালার্জিস। আপার এয়ারওয়ে রেসপিরেটরি ট্র্যাক্ট যদি অ্যালার্জি থাকে, অ্যালার্জি অফ দি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মে কন্ট্রিবিউট, হ্যাঁ? তাহলে সেটা হচ্ছে ইটিওলজি, হ্যাঁ? এখন ক্লিনিক্যাল ফিচার কি হতে পারে বলো তো? পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কি হতে পারে? Symptom and signs depends on the absolute size of the adenoid mass, but are relative to the available space in the nasopharynx. ঠিক আছে? মাস বড় হইলো কিন্তু nasopharynx এর যথেষ্ট জায়গা আছে, তাহলে তো সিম্পটম প্রডিউস করবে না। তাহলে সিম্পটম এবং সাইন গুলো ডিপেন্ড করবে কিসের উপর? সাইজ অফ দ্য মাসের উপর। এটা হচ্ছে কিন্তু রিলেটিভ অ্যাভেলেবল স্পেস, মাসটাও ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো রিলেটিভ, বড় তো হইতেই পারে। ঠিক আছে? শুধু অ্যাবসলিউট সাইজের উপর নির্ভর করবে না, হ্যাঁ? সাইজ ধরো বড়ই হইলো, কিন্তু এটা যদি রিলেটিভলি অ্যাভেলেবল স্পেস থাকে নাসোফ্যারিংস এ, তাইলে তোমার সাইন সিম্পটম প্রডিউস করবে না। তাহলে এটা বেশি ডিপেন্ড করবে, সাইজের থেকেও বেশি ডিপেন্ড করবে অ্যাভেলেবল স্পেস এর উপর। বুঝাতে পারছি? কথাটা হলো স্যার। নট জি মেয়ারলি অন স্যার। দি অ্যাবসলিউট সাইজ অফ দি এডেন, শুধুমাত্র সাইজের উপর ডিপেন্ড করবে না, হ্যাঁ? ডিপেন্ড করলে বড় হোক, কিন্তু এটা স্পেস আছে কিনা সেটার উপর বেশি ডিপেন্ড করবে, হ্যাঁ? এনলার্জড এন্ড ইনফেক্টেড এডিনয়েডস মে কজ কোন কোন জায়গায় করবে? এটা থাকে নাসোফ্যারিংস এ। নাসোফ্যারিংস এ কি ওপেন করে? একটা সংযোগস্থল না? নাকের, ঠিক আছে? কানের,
কান কিভাবে ন্যাজোফেরিংসের সাথে সম্পর্কযুক্ত বলো তো? স্যার ইউস্টেশিয়ান টিউব। ভেরি গুড। আবার নোজ ওখানে ইয়ে করে, ঠিক না? পুষ্টির কণা, তাইলে অনেকগুলো প্রডিউস করতে পারে, তার মধ্যে নেজাল এবং ওরাল ভেরি ইম্পর্টেন্ট, আর সাথে সাথে কিছু জেনারেল সিমটমস প্রডিউস করে। এখন নেজাল কি করবে বলো তো? যখন তোমরা সিমটম বলতে যাবা তখন এভাবে ভাগ করে করে বলার চেষ্টা করবে, হ্যাঁ? তাহলে কিছু মনে থাকবে। তুমি যদি গড় একবারে বলতে যাও দেখবে যে অনেক কিছু ভুলে গেছো, কিন্তু যদি ভাগ করে বলতে যাও তখন দেখবে যে একটা দুইটা করে তোমাদের অনেক কিছু মনে পড়ে যাবে, হ্যাঁ? যেমন নেজাল সিমটম কি করতে পারে? যেহেতু পেছনে নেজোফেরিংসে নেজাল অবস্ট্রাকশন তো বলতেই পারো, ঠিক না? ইট ইজ দ্য কমনেস্ট সিমটম, নেজাল অবস্ট্রাকশন। দিস লিডস টু মাউথ ব্রিদিং। বাচ্চা হা করে থাকবে, নাক নেজাল অবস্ট্রাকশন করলে তার তো শ্বাস নিতে হবে, তখন মাউথ ব্রিথ করবে। নেজাল অবস্ট্রাকশন অলসো ইন্টারফারেন্স interferes with feeding and sucking in a child. একটা বাচ্চার যখন সাকিং করে, বাচ্চা যখন দুধ খায় তখন কি করবে? সে শ্বাস নেয় কোন দিক দিয়ে? নাক দিয়ে। যখন নাক বন্ধ থাকবে তখন মুখ দিয়েই সে শ্বাস প্রশ্বাসের কাজ চালাবে। কিন্তু সে যখন সাকিং করবে, দুধ খাবে, মায়ের দুধ খাচ্ছে যখন, তখন কি করবে? মুখ বন্ধ টোটালি। সেক্ষেত্রে নিঃশ্বাসও বন্ধ। সে কি কন্টিনিউয়াস দুধ খেতে পারবে? পারবে না। একটু পর পরে দেখবে যে তার ফিডিং এ প্রবলেম হচ্ছে, সাকিং এ প্রবলেম হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু সাইন। তাহলে nasal obstruction is the commonest symptom and it leads to mouth breathing and also the interference with the feeding and sucking of the child. এখন এই যে মাউথ ব্রিদিং, সেই মাউথ ব্রিদিংটা কখন হয়? দিনের বেলাও হতে পারে, রাতের বেলাও হতে পারে, কিন্তু এটা আমরা বেশি কখন দেখি বলতো? বেশি বেশি চোখে পড়বে কিন্তু রাত্রিবেলা, বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে। দিনের বেলা অনেক সময়, হ্যাঁ, অনেক মানুষজন ব্যস্ত থাকে অথবা খেয়াল করে না, হ্যাঁ? দিনের বেলা মাউথ ব্রিথিং টা অনেক সময় চোখে পড়ে না, কিন্তু রাত্রে বেলা যখন বাচ্চা ঘুমায় তখন আমরা সাধারণত মাকে জিজ্ঞেস করি যে রাতে হা করে ঘুমায় কিনা। সেটা খুব ইম্পর্টেন্ট সিম্পটম, হ্যাঁ? তো as respiration and feeding cannot take place simultaneously, যেটা আমি বললাম। দেন হলো nasal discharge। তাহলে nasal obstruction, mouth breathing এবং feeding and sucking interference is the important sign, হ্যাঁ, or symptoms, ঠিক আছে? Symptoms of this. Then হলো nasal discharge. It is partly due to the conal obstruction. কেন হয়? কনা যদি বন্ধ হয়ে যায়, as the normal nasal secretion cannot drain in the nasopharynx. নাকের যে সিক্রেশন সেটা nasopharynx এ ড্রেন হয়। আমাদের অনেক সময় শুয়ে থাকলে অথবা যখন আমরা ঝুঁকে না থাকলে ম্যাক্সিমামই কিন্তু nasopharynx দিয়ে এটা হয়, যে নেজাল যে ডিসচার্জ, একটা নরমাল যে সিক্রেশন আছে না, সেটা। তো এটা যখন আমরা যখন সে এডিনয়েড এনলার্জমেন্ট এর কারণে যখন কনা বন্ধ হয়ে যায় তখন এটা কি করবে? এটা সামনের দিকে চলে আসবে, ঠিক আছে? শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ। ঠিক আছে। আমি তো স্ক্রিনে সেজন্য করতে পারছি না, তো রেসপন্স করো, হ্যাঁ? তো এটা শুধু এটার জন্য না যে নেজাল সিক্রেশন যেতে পারে না সেজন্য আসছে সেটা না। তাছাড়া কি হলো, কিছু রাইনাইটিসও তৈরি হয়। যেহেতু কনা বন্ধ সেখানে একটু ইনফ্ল্যামেটরি চেঞ্জও হয়। তো এটা ক্রনিক রাইনাইটিসও কিছুটা কন্ট্রিবিউট করে, পাশাপাশি হচ্ছে সেই নেজাল সিক্রেশন। দিস চাইল্ড ওপেন হ্যাজ এ ওয়েট বাবলি নোজ। এটা একটা ইম্পর্টেন্ট সাইন, হ্যাঁ? সেটা হলো ওয়েট বাবলি নোজ থাকে বাচ্চাদের, দেখলে তুমি দেখতে পাবা। 3 নাম্বার হচ্ছে সাইনোসাইটিস। Commonly maxillary sinusitis is the commonly associated with the adenoids. It is due to persistence of nasal discharge and infection. ঠিক আছে? যেহেতু nasal discharge হয়, nasal infection হয়, রাইনাইটিস থাকে, সেটার সিকুয়েলি হিসাবে chronic sinusitis ও থাকে, পেশেন্টের সাইনোসাইটিস হয়। Reverse is also true that a primary maxillary sinusitis may
also lead to infected and enlarged adenoid. আবার রিভার্সলি যাদের ম্যাক্সিলারি সাইনোসাইটিস থাকে বাচ্চাদের, তাদের আবার কি হতে পারে, এডিনয়েডস এনলার্জমেন্ট এবং এডিনোয়েডাইটিস হইতে পারে। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস নেজাল সিমটমের মধ্যে কি কি বললাম, নেজাল অবস্ট্রাকশন, নেজাল ডিসচার্জ আর সাইনোসাইটিস, এই জিনিসগুলো। আরেকটা জিনিস আছে, সেটা হলো ইপিস্টেক্সিস হতে পারে। হ্যাঁ, এবং ইপিস্টেক্সিস কিভাবে হয়, এটা কিছু কিছু ক্ষেত্রে ইপিস্টেক্সিস হতে পারে যখন একিউটলি ইনফ্ল্যাম থাকে, তখন আমরা যদি খুব জোরে যদি ব্লো করে বাচ্চারা, এডিনয়েড থেকে ব্লিডিং হইতে পারে, ইপিস্টেক্সিস হতে পারে। ঠিক আছে, শুনতে পাচ্ছ? জি স্যার। দেন আরেকটা হলো ভয়েস চেঞ্জ হয় বাচ্চাদের, ভয়েস ইজ টোনলেস and losses nasal quality due to the nasal obstruction. এডিনয়েডের বাচ্চাদের টোনলেস ভয়েস may be changed to toneless and losses this nasal quality, কারণ হচ্ছে due to nasal obstruction. তাহলে পাঁচটা জিনিস হয়, একটা হচ্ছে nasal obstruction, দেন হচ্ছে কি nasal discharge, দেন সাইনোসাইটিস, দেন এগুলি খুব কম, ইপিস্টেক্সিস খুব কমই হয় আর কি, কিন্তু হতে পারে। আর হলো ভয়েস চেঞ্জ হতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা নেজাল সিমটম গুলো জানতে পারলাম। এখন হচ্ছে আর সেকেন্ড কি বলতো, প্রথমে বলেছিলাম একটা হচ্ছে নেজাল, একটা হচ্ছে অরাল, আর একটা হলো জেনারেল। ঠিক আছে, অরাল সিমটম কেন হয়? হ্যালো হ্যালো, স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো না, আমি তো জিজ্ঞেস করলাম অরাল ডিসচার্জ, অরাল সিমটম গুলো কেন হয়? স্যার যদি ইউস্টেশিয়ান টিউব অবস্ট্রাকশন হয়ে যায় স্যার। শুধু ইউস্টেশিয়ান না, হ্যাঁ, যেহেতু কানেক্টেড উইথ টিউব, হ্যাঁ, ইউস্টেশিয়ান টিউবের সাথে কানেকশন আছে নেজোফেরিংস এর, সেজন্যই মেইনলি অরাল সিমটম গুলো প্রডিউস হয়। তো এক নম্বর হচ্ছে অবস্ট্রাকশন, টিউবাল অবস্ট্রাকশন হয়, ও এমই হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা পরে বলছি। যেহেতু টিম্প্যানিক মেমব্রেন রিট্রাক্ট করলে কন্ডাক্টিভ টাইপ হিয়ারিং লস হইতে পারে। Adenoid mass blocks the issuing tube leading to retracted tympanic membrane. তাহলে টিম্প্যানিক মেমব্রেন যথেষ্ট ভাইব্রেট না করলে কি হবে, কন্ডাক্টিভ টাইপ হিয়ারিং লস হতে পারে বাচ্চাদের। হ্যাঁ, দেন হচ্ছে রিকারেন্ট অ্যাটাক অফ otitis media, acute otitis media due to spread of infection via the issuing tube. ঠিক আছে, তাহলে টিউবাল অবস্ট্রাকশনের জন্য কি হইতে পারে, একিউট অটাইটিস মিডিয়া হইতে পারে। হ্যাঁ, একটা হলো কানে কম শুনতে পারে বাচ্চারা, তো সেটা, হ্যাঁ, সেকেন্ড হচ্ছে রিকারেন্ট অ্যাটাক অফ একিউট অটাইটিস মিডিয়া। কিভাবে হয়, স্প্রেড অফ ইনফেকশন ভায়া দা ইসিয়ন টিউব, নাজোফেরিংস থেকে কি ইনফেকশন, নাজোফেরিংস একটা ইনফেকশন আছে না, এডিনোডাইটিস আছে, সেই ইনফেকশন স্প্রেড করে একিউট অটাইটিস মিডিয়া হইতে পারে। দেন ক্রনিক সাপোরেটরি অটাইটিস মিডিয়া কিভাবে হয়, সেটাও হইতে পারে। হ্যাঁ, ক্রনিক সাপোরেটরি অটাইটিস মিডিয়া may fail to resolve in presence of infected adenoids. তাহলে repeatedly এরকম acute otitis media may proceed on chronic suppurative otitis media. Then serous otitis media. ঠিক আছে, সেরাস অটাইটিস মিডিয়া কোনটা বলতো, অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। ঠিক আছে,
Adenoids form an important cause of serous otitis media in children. The waxing and waning size of the adenoids causes the intermittent ischion tube obstruction with fluctuating hearing loss. Impedance audiometry helps to identify the condition. ঠিক আছে? তাহলে otitis media মধ্যে acute otitis media, chronic suppurative otitis media, serous otitis media সবগুলোই কিন্তু তৈরি হইতে পারে। ঠিক আছে? দেন তুমি চলে আসো জেনারেল সিমটমস। স্যার আমাদের 10টা থেকে ক্লাস আছে তো। জেনারেল সিমটমস কি প্রডিউস করে বলো তো? তাহলে অরাল এবং নেজাল মনে থাকবে তো না? জি স্যার। স্যার সেরাস জি, স্যার। তো আবার বললে ভালো হয়। হুম। সেরাস অটাইটিস মিডিয়া। হ্যাঁ, ইফিউশন, ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। এটা কি হয়? মিডল ইয়ার ক্যাভিটিতে সেরাস ফ্লুইড কালেকশন হয়। ঠিক আছে? জি স্যার। এখানে ফ্লাকচুয়েটিং হিয়ারিং লস মানে কি বোঝাচ্ছে? ফ্লাকচুয়েটিং হলো তোমার যখন মানে মাঝে মাঝে অবস্ট্রাকশন হয়, মাঝে মাঝে আবার অবস্ট্রাকশন হয়ে যায়। হ্যাঁ, রিপিটেড অ্যাটাকের জন্য আর কি। ইন্টারমিডিয়েন্ট ইসিএন টিউব ব্লক হয়। ব্লক হওয়ার পরে যখন ব্লক থাকে তখন ইসিএন টিউব যখন ব্লক থাকে তখন হিয়ারিং লসটা বেশি হয়, যখন একটু খুলে যায় তখন হয়। ঠিক আছে? এজন্য অনেক সময় হিয়ারিং লসটা ফ্লাকচুয়েট করতে পারে। দেন আসো জেনারেল সিমটমস। জেনারেল সিমটমসটা খুব শুনতে চায় টিচার, হ্যাঁ, এক্সামিনার। ঠিক আছে? জেনারেল সিমটমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে একটা একটা আছে, সেটা হচ্ছে এডিনয়েড ফেসিস। দেখো তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। এইটা আসলে বাচ্চাটা কেমন করে আছে দেখো তো। মাউথ ওপেন করে আছে। মাউথ ওপেন করে আছে, এই দাঁত দেখা যাচ্ছে দেখো উপরের দুটা। ঠিক আছে? স্যার এবং নাকটা একটু অন্যরকম, হ্যাঁ, ফেসটাও একটু ওরকম অন্যরকম। তো এটা হচ্ছে অনেকটা আরো কিছু মানে আরো কিছু সিমটম নিয়ে আসে। হ্যাঁ, আরো একটু মানে আরো মোর প্রমিনেন্ট কিছু সিমটম নিয়ে আসে। তো এই ছবির চেয়েও আরকি। তো যাই হোক এটার মধ্যে অনেকগুলো জিনিস আছে, এগুলি খেয়াল করার মতো। ওর মুখ ওপেন হয়ে আছে, হ্যাঁ? তারপর নাকটা দেখো, নাকটা পিঞ্চড অফ বলে এটাকে, পিঞ্চড অফ টিপ। হ্যালো, হ্যাঁ? জি, স্যার আমাদের 10টা থেকে ওয়ার্ডের ক্লাস শুরু হবে তো। 10টা পার হয়ে গিয়েছে স্যার। 10টা পার হয়ে গেছে নাকি? আচ্ছা যাই হোক, কটা বাজে? ইয়ে? আচ্ছা 10টা 4 বাজে। এত বিরক্ত হওয়ার কিছু নাই। আচ্ছা, তাইলে তুমি এই জেনারেল সিম্পটম গুলো আচ্ছা ঠিক আছে আরেকদিন আমরা পড়াবো। আর হ্যাঁ, এডিনয়েডের বাকি অংশ আমরা তাহলে অতটুকু মনে রাখো। ঠিক আছে? এডিনয়েড ফেসিস শব্দটা মনে রাখো। জি স্যার। পার্কে ক্লাসে আসোনি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে এই পর্যন্তই থাকুক। তোমাদের ওয়ার্ড আছে না? ও আমার ইএনটিতে তো প্লেসমেন্ট আছে বোধহয়। জি স্যার। আচ্ছা আমরা দেখি কি করা যায়।